যেটার জন্য ২৪ এসেছিল বাংলাদেশে, যে কারণে এটাকে যদি আমরা না করতে পারি তাহলে আমাদেরকে আবার লম্বা সময়ের জন্য একটা দাসত্বের জীবন গ্রহণ করতে হবে। এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল এ ধরনের জীবনই আমাদেরকে দিতে চায়। এবং সেখানে আপনাদের মনে হবে যে তারা তো খুব ভালো ভালো কথা বলছে, তারা নির্বাচনের কথা বলছে, সংস্কারের জন্য লিপসিং মানে এটা কি লিপ সার্ভিস দিচ্ছে, তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা খুবই গভীর, খুবই গভীর। বাংলাদেশকে এখন অন্তত এই গণঅভ্যুত্থানের 10 মাস পরে এসে এবং সামনে ইলেকশনের আগে মোরলেস আর 10 মাস আছে, যেখানে আমরা এসে দাঁড়িয়েছি, পুরো সংস্কার ব্যাপারটা একটা অনিশ্চয়তার মুখে পড়েছে। ফলে ইতিহাসের স্বার্থে, জানি না যে আপনাদের সাথে আবার কখনো দেখা হবে কিনা, কি কপালে আছে আমাদের, কার কি কপালে আছে, কিন্তু ইতিহাসের স্বার্থে আমাদের কতগুলো কথা বলে রাখতে হবে। 1 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু সমস্যার সমাধান না, তারা সমস্যার অংশ, তারা সমস্যা সৃষ্টি করেছে বাংলাদেশে। বাংলাদেশে আপনি 71-এর পরে যতগুলো ঘটনা দেখবেন, প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশে এই যে আজকে 1/11 ভয় দেখায় আমাদেরকে যে 1/11 ঘটে যাবে। আরে ভাই 1/11 ঘটেছে তো আপনাদের কারণে, রাজনৈতিক দলগুলোর কারণে। আপনারা সেটা আগে বলেন যে কেন আপনারা 1/11 মতো ঘটনা ঘটতে গেছে, কারণ আপনাদের কাছে এমন ক্ষমতা থাকে সরকারে গেলে যে আপনারা সংবিধানকে এমনভাবে পরিবর্তন করতে চান, সেই পরিবর্তনের ফলে এখানে লগি বৈঠা ঘটেছে, এখানে 1/11 এসেছে এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ এসেছে। তাহলে 1/11 দায় আপনারা নেবেন না? 1/11 আপনারা যেমন ভিকটিম হয়েছেন, 1/11 দায়ও আপনাদেরকে নিতে হবে। যে 1/11 বাংলাদেশে ঘটলো কেন? ঘটেছে আপনাদের কারণে। এখন মুশকিল হচ্ছে, আমি যেটা বললাম যে সমস্যা অনেক গভীর। রাজনৈতিক দল করে এবং আমাদেরকে দেখতে তো ছোট লাগে, তো আমরা যখন বলি যে ভাই রাষ্ট্র আর সরকার এক জিনিস না, তখন তারা বুঝতে পারে না। তারা সরকার হওয়াটা বুঝে, মানুষ ভোট দিবে, তারা সরকারে যাবে, এইটুকু তারা বুঝে, কিন্তু রাষ্ট্র বলতে যে একটা ব্যাপার আছে এটা তারা বুঝে না। এই গণঅভ্যুত্থানের পরে সরকার গঠনের নির্বাচন এটা প্রধান এজেন্ডা না। প্রধান এজেন্ডা হচ্ছে আপনাকে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, যেটা আমরা 71-এর পরে দেশ স্বাধীন হলেও আমরা আসলে রাষ্ট্রটা পুনর্গঠন করতে পারি নাই। রাষ্ট্র কেন পুনর্গঠন করতে পারি নাই? রাষ্ট্র পুনর্গঠন করতে পারিনি এই জন্য যে এখানে আওয়ামী লীগ তারা 70 সালে যারা নির্বাচিত হয়েছিলেন পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান করার জন্য, তারাই এসে স্বাধীন বাংলাদেশে সকলের মতামতকে অগ্রাহ্য করে একটা সংবিধান বানাইছে। এবং যে সংবিধানটা 1 নম্বর আপত্তি হচ্ছে যে তাদের এটা বানানোর এখতিয়ার ছিল না। 2 নম্বর আপত্তি হচ্ছে যে এই সংবিধানটা একজন ব্যক্তিকে, শেখ মুজিবুর রহমান ছিলেন, তাকে মাথায় রেখে, তাকে কল্পনা করে তার হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে 72 সংবিধানে। আজকে এতগুলো বছর পরে, এই 53 বছর পরে কথাটা উঠেছে যে আপনাকে এই সংবিধানটা সংস্কার করতে হবে, পুনর্লিখন করতে হবে, এবং একটা গণতান্ত্রিক সংবিধান নাকি আমরা চাইতে পারবো না। চাওয়াটা খুব সিম্পল, একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে বাংলাদেশের জন্য, যেখানে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন থাকবে না, যেখানে মানবাধিকার বিরোধী কোনো আইন থাকবে না, কোনো কালাকানুন থাকবে না। একটা গণতান্ত্রিক সংবিধান যেখানে ঔপনিবেশিক আইন কানুন দিয়ে আপনাকে চলতে হবে না, যেখানে 1861 সালে পুলিশ আইন দিয়ে আপনাকে চলতে হবে না, 1898 সালের কার্যবিধি দ্বারা চলতে হবে না। এই হচ্ছে চাওয়া, একটা গণতান্ত্রিক সংবিধান আপনি আপনার দেশের জন্য বানাবেন। এখন বলা হচ্ছে যে না, দেশ কি নতুন যে আপনাকে নতুন সংবিধান করতে হবে? আরে ভাই, আপনারা তো ব্যক্তিকে মাথায় রেখে সংবিধান সংশোধনী করেছেন বাংলাদেশে, 1 বার না 2 বার না 3 বার। একবার আব্দুস সাত্তার সাহেবকে রাষ্ট্রপতি বানানোর জন্য আপনারা সংবিধান সংশোধনী করেছেন, শাহাবুদ্দিন সাহেবকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান থেকে আবার করার জন্য, প্রধান বিচারপতি বানানোর জন্য একটা সংবিধান সংশোধনী করেছেন, KM হাসান সাহেবকে তত্ত্বাবধায়ক সরকার বানানোর জন্য আবার সংবিধান সংশোধন করেছেন। 3 বার, ষষ্ঠ সংশোধনী, একাদশ সংশোধনী, চতুর্দশ সংশোধনী। ব্যক্তিকে কেন্দ্র করে আপনারা সংবিধান সংশোধনী করে ফেলতে পারবেন, আমরা গণঅভ্যুত্থানের পর একটা সংবিধান বানাতে পারবো না নতুন করে। খুব মজার কথা। তো এখন আমাদেরকে তারা সংবিধান বানাতে দেবে না, নতুন একটা সংবিধান নাকি লাগবে না বাংলাদেশে। 72 সংবিধানের এতই মজা, ঠিক আছে? এই সংবিধানটা পুরোপুরি আওয়ামী লীগের একটা সংবিধান, আওয়ামী লীগের জন্য ডিজাইন করা। এই সংবিধানের মধ্যে বিএনপি সহ কোনো রাজনৈতিক দলের জন্য কোনো কিছু নাই, কিন্তু তবু আজকে জানি না কাদের প্রেসক্রিপশনে এই সংবিধানটাকে টিকিয়ে রাখার জন্য এত সংগ্রাম করছে তারা। ঠিক আছে, করেন, আপনার অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে এই সংবিধানে একটা ফয়সালা হয়ে গেছে। সেটা হচ্ছে এই সংবিধান বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশের জনগণ এই সংবিধানকে ফেলে দিয়েছে। এখন আপনারা জোর করে রাখার মানে হচ্ছে আপনারা এই গণঅভ্যুত্থানের পরে একটা প্রতি বিপ্লব সংগঠিত করতেছেন। কিন্তু আপনারা আবারও মনে রাখেন, জনগণ যখনই সুযোগ পাবে আবারও এই সংবিধানের বিরুদ্ধে দাঁড়াবে এবং নতুন একটা সংবিধান বাংলাদেশ করে ছাড়বেই। কারণ আমরা আমাদের গণ অভিপ্রায়, আমরা কি চাই, এটা সারা দেশের দেয়ালে দেয়ালে আমরা লিখে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সংবিধানের মধ্যে আনা, এটুকুই কাজ। আমরা আমাদের চাওয়াটা, জনগণের চাওয়াটা দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে, এটাকে আপনারা আর মুছতে পারবেন না। এটা আমাদের মনের মধ্যে, মগজের মধ্যে ঢুকে গেছে, এটাকে কোনোভাবেই আর মুছতে পারবেন না। সো এই অন্তর্বর্তী সরকারটা এসছে, যেটাকে তারা একটা নির্বাচনের সরকার বানায় ফেলছে। এই সরকারের কাজ নাকি শুধুমাত্র নির্বাচন দেওয়া, এবং তারা বলছে যে শাহাবুদ্দিন সাহেবের সরকার 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে গেছে, ইউনূস সাহেব এতদিন থাকবে কেন?
এবং তাদের দলের কেউ কেউ বলা শুরু করেছে ইউনূস সাহেবের সরকার নাকি একটা অবৈধ সরকার, কারণ তারা 3 মাসের মধ্যে সরকার দিতে পারেনি। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে আমাদের বিভিন্ন আপত্তি আছে, কিন্তু এই সরকারের লিগ্যালিটি, আইনি বৈধতা এবং এই সরকারের নৈতিক রাজনৈতিক বৈধতার লেজিটিমেসি কোনোটারই বিন্দুমাত্র কোনো সংকট নাই। এই সরকার বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বেশি লিগ্যাল এবং সবচেয়ে বেশি লেজিটিমেট একটা সরকার। এখন দুঃখের মধ্যে এই সরকার নিজেই সেটা বুঝে না, কিন্তু না বুঝলেও আপনার কাছে গাধা আছে, এই গাধাকে দিয়ে আপনার ঘোড়ার কাজ করতে হবে, কিছু করার নেই। আমরা ইতিহাসে এমনই একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে এই সরকারকে আমাদের বলতে হচ্ছে যে আপনার কাজ তো ভাই এইটা। এই সরকার নিজেই নিজেকে আসলে ওই এটা বুঝে না যে তার আসলে কি কর্তব্য, কি ঐতিহাসিক কর্তব্য নিয়ে এসে হাজির হয়েছে। কেন এটা বলতেছি? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এক নম্বর কথা হচ্ছে তিনি ব্যক্তি হিসেবে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, আমাদের গর্ব, ঠিক আছে, আমরা সেজন্য তাকে সম্মান করি। আবার এই সময়ে এসে 24 গণঅভ্যুত্থানের পরে একটা ঐতিহাসিক জরুরতের জায়গা থেকে আমরা, একটা হিস্টোরিক্যাল নেসেসিটির জায়গা থেকে আমরা তাকে বসিয়েছি। তার উপরে বাংলাদেশ ইতিহাস ভর করেছে যে আপনার কাজ হচ্ছে এটা ডেলিভার করা। কি ডেলিভার করা? বাংলাদেশের রাষ্ট্র সংস্কার ডেলিভার করা। এটা আপনার উপর ইতিহাসের, এখন আমি এটা আরো একবার বলেছিলাম যে হয় আপনি নোবেল লরিয়েট, মানে আপনি ইতিহাসে এখানে আছেন, এখন আপনি ইতিহাসের আরেকটা অনন্য উচ্চতায় যাবেন রাষ্ট্র সংস্কার করার মধ্য দিয়ে। যদি সেটা করতে ব্যর্থ হন তাহলে নোবেল লরিয়েট গিরিও আপনার থাকবেন না। আমরা সব দোষ হাসিনার দিই, যে হাসিনাই খারাপ ছিল, হাসিনাই একক কর্তৃত্ব করে পুরো দেশটাকে কবজা করেছিল। কিন্তু কিভাবে করেছিল? কিভাবে হাসিনা হয়ে উঠেছিল, কিভাবে এরকম জঘন্য নৃশংস স্বৈরশাসক হয়ে উঠেছিল, এইটা কিন্তু এই রাষ্ট্র কাঠামোর মধ্যেই কিন্তু আছে। এখানে যে বিভিন্ন ভাবে যেভাবে স্টাবলিশমেন্ট গুলোকে সাজানো হয়েছে এবং যেভাবে বিদ্যমান সংবিধান কিন্তু হাসিনাকে হাসিনা হয়ে উঠতে কোনো বাধা দেয় না, সে কিন্তু ফ্যাসিলিটেট হয়েছে। প্রায় 1400 মানুষের শহীদের পরে, এত হাজার হাজার আহতের পরে, রক্তের বিনিময়ে যদি আমরা এই সংবিধান না চাই নতুন, তাহলে আমরা কখন চাইব? আপনারা দেখেন, এখনকার এই সরকারকে বলছে অনির্বাচিত সরকার। এটা কিন্তু মানে ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেটা হচ্ছে নির্বাচিত সরকার, আর লাশের বিনিময়ে বা রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট প্রাপ্ত হয়ে যে সরকার আসছে সেটাকে বলা হচ্ছে অনির্বাচিত সরকার। কিন্তু এটা তো গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থান তো যখন তখন হয় না। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট প্রাপ্ত হয়ে কিন্তু আমরা এখন অনেক রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে কিন্তু আমরা এই বাংলাদেশ পেয়েছি। তাহলে এটা তো ভোটের যে বিনিময়ে, ভোট দিয়ে যে একটা সরকারি দল করে যে নির্বাচিত সরকার করে, তার থেকে এটা তাৎপর্য ইতিহাসে তো অনেক বেশি। এবং শুধুমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য কিন্তু এই গণ অভ্যুত্থান ঘটে না, এই কথা কিন্তু আমরা সবাই জানি এবং এটা সবাই মানি। আপনি দেখেন এই মৌলিক সংস্কারটা কি করবে? এই মৌলিক সংস্কারটা বাংলাদেশে যে স্বৈরতন্ত্র ছিল সেটা থেকে গণতন্ত্রে রূপান্তরিত করতে সাহায্য করবে এবং স্টাবলিশ করবে সেটা। যে হাসিনাকে আগে কেউ প্রশ্ন করতে পারতো না, আমি হাসিনাকে একটা রূপক হিসেবে ব্যবহার করছি, যে সরকারকে, শাসককে আগে কেউ প্রশ্ন করতে পারতো না, তার ক্ষমতা শুধু এককভাবে তার হতো, সেটার একটা ভারসাম্য আনা, তাকে জবাবদিহিতার মধ্যে আনা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং তার হাতে যে একক ক্ষমতা। আপনি দেখেন, প্রধানমন্ত্রী যে হতো সে কিন্তু তার সংসদীয় আসন থেকে জিতে আসতো, একজন মন্ত্রীও কিন্তু তার সংসদীয় আসন থেকে জিতে আসতো। কিন্তু আমাদের দেশে কি? আমাদের দেশে হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে তারা, প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা। অন্যান্য দেশে কিন্তু মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা, মানে প্রধানমন্ত্রী হবে সহকর্মীদের মধ্যে প্রথম। কিন্তু আমাদের দেশে হচ্ছে সবাই প্রধানমন্ত্রী কৃপা প্রার্থী এবং উনি নির্বাহী বিভাগের প্রধান, উনি ওনার দলের প্রধান, উনি সংসদের প্রধান। তাহলে যে সংসদ প্রধানমন্ত্রীকে জবাবদিহি করবে সে সংসদেরই নেতা সে, তাহলে এখানে কে কাকে জবাবদিহি করবে? এই যে আওয়ামী লীগ চলে গেল, হাসিনা পালানোর পর পুরো আওয়ামী লীগ শেষ। আওয়ামী লীগ আর একজন যোগ্য নেতৃত্ব তৈরি করতে পারে না যে আওয়ামী লীগকে ধরে রাখবে। এত পুরনো একটা রাজনৈতিক দল, এত বর্ষিয়ান রাজনৈতিক নেতা ওখানে ছিল, সবাই শেষ একজন পড়ার পরে। তাহলে কেন একজন পড়ার পরে পুরো একটা রাজনৈতিক দলকে পালিয়ে যেতে হলো? কারণ তারা কোনো
নেতা তৈরি করে নাই। আমরা এই ব্যবস্থাটার পরিবর্তন চাই, মৌলিক সংস্কার বলতে আমরা এটা চাই। আপনি যে এখান থেকে উঠে এসে প্রধানমন্ত্রী হতে পারবেন, সংসদে যেতে পারবেন, সেই পথটা এতদিন বন্ধ ছিল। আমরা মৌলিক সংস্কারের মাধ্যমে বলছি সেই পথটা এখন খুলে যাবে। শুধু আপনি রক্ত দিবেন, আপনি জীবন দিবেন, আপনি রাজপথে নামবেন। কয়টা মন্ত্রীর ছেলে মেয়ে এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, আহত হয়েছে? সব হয়েছে সাধারণ জনগণ। তাহলে কেন সাধারণ জনগণ শুধু জীবন দিবে কিন্তু আমাদের জন্য ডিসিশন নিবে কারা? তাহলে আমরা পরপর শুধু দুইবার, জীবনে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এইটা এখন অবশ্যই এস্টাবলিশ করতে হবে যাতে নতুন নেতৃত্ব তৈরি হয় এবং এনসিপি থেকেও যাতে দুইবারের বেশি কেউ আর প্রধানমন্ত্রী হতে না পারে। এবং আমাদের যখন এনসিপির গঠনতন্ত্র আসবে, আপনারা দেখবেন আমরা কিন্তু এই দলের মধ্যেও কিন্তু এই ব্যবস্থাটা রেখেছি যে আমাদের কেউ 3 মেয়াদের বেশি সভাপতি হতে পারবে না। আমরা যখন বলি যে তৃণমূল থেকে একজন এনসিপি সভাপতি হওয়ার স্বপ্ন দেখবে, সেই স্বপ্নের পথ এনসিপি খোলা রাখছে এবং তৈরি করছে।